12 জানুয়ারি সোমবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আসছে এডিটিসপিকে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীতে জনসভা করছে আওয়ামী লীগ। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এরপরে উনি ভাগলেন। জিয়াউর রহমান তখন কেবল নতুন অফিসার হয়ে, জিয়ার আপনারা জানেন যে জিয়া তার বাবা মা পার্টিশনের পর ইন্ডিয়া থেকে এসে পাকিস্তানে স্থান করেছিল, পাকিস্তানেই থাকতো করাচিতে। সেখানেই ম্যাট্রিক পাস করে উনি আর্মিতে যোগ দেন জিয়াউর রহমান, এবং সে অফিসার হিসেবে এই বাংলাদেশে নিয়োগ পেয়েছিলেন। এবং দিনাজপুরে যখন বোধহয় ক্যাপ্টেন হিসেবে তখন যোগ দিয়েছেন। ভাই কি বলবো, দুঃখের কথা, আমাদের বিএনপি নেত্রী জিয়ার সাথে ভেগে ময়মনসিংহ চলে গেলেন। তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায়, আতাউর রহমান খান সাহেব মুখ্যমন্ত্রী। যাই হোক, সেখান থেকেও তাকে উদ্ধার করে তার বাবা মার কাছে ফেরত দিতে আমাদের আওয়ামী লীগের নেতারাই সহযোগিতা করেছিলেন। 71 সালের কথা বলেন, যখন সবাই মুক্তিযুদ্ধে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, ব্রিগেডিয়ার মঞ্জুর, হায়দার এবং এই সমস্ত আর্মি অফিসার তারা যখন মুক্তিযুদ্ধে গেছে, তাদের পরিবার গেরিলা পাঠানো হলো তাদেরকে নিয়ে যাওয়ার জন্য জিয়াউর রহমানের পরিবার সহ। তিনি তখন পুরানা পল্টন তার বোনের বাসায়, গেরিলারা তাদের সঙ্গে দেখা করলো এবং বলল যে আপনাকে নেওয়ার জন্য পাঠিয়েছে। খালেদ মোশাররফের বউ চলে গেলেন, হায়দারের বউ গেলেন, মঞ্জুরের ওয়াইফ গেলেন, সবাই গেলেন। উনি বললেন আগামীকাল আসেন, আমি যাব। আগামীকাল যে দেখেছে উনি নাই। উনি ক্যান্টনমেন্টে আসলাম বেগ, কর্নেল আসলাম বেগ, যিনি পরবর্তীতে হয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন, তার তত্ত্বাবধানে চলে গেলেন ক্যান্টনমেন্টে। এবং জিয়াউর রহমানকে মেসেজ দিলেন এই যুদ্ধ করে কিছু হবে না, পাকিস্তানে চলে যাও, আমিও পাকিস্তানে যাব। তখনও তিনি ভাগলেন। আমরা একসাথে রাজনীতি করেছিলাম, আন্দোলন করেছিলাম এরশাদ বিরোধী। 85 সালের কথা। 85 সালে উনি ক্যান্টনমেন্টের বাড়িতে তখন থাকেন, সেখান থেকে ভেঙে পূর্বাণী হোটেলে আশ্রয় নিলেন। জয়াল এরশাদ পূর্বাণী হোটেলের দরজা ভেঙে ওনাকে উদ্ধার করলেন। 86 সালের কথা। সকলে মিলে ওনার নেতৃত্বে ছিল 7 দলীয় ঐক্যজোট, আর আমার নেতৃত্বে ছিল 15 দলীয় ঐক্যজোট। একসাথে সিদ্ধান্ত হলো নির্বাচনে যাব। হঠাৎ উনি তখন মিটিং হতো বায়তুল মোকাররমে। উনি বায়তুল মোকাররমে দাঁড়িয়ে আহ্বান করলেন, সেপাই বেরিয়ে আসো, জনতা জাগো, সেপাই জনতার বিপ্লব করো বলে উনি পলাতক হয়ে গেলেন। 2 দিন পর্যন্ত খবর নাই। 3 দিনের দিন উনি ঢাকা কোর্টে যেয়ে বললেন এরশাদ নাকি তাকে হাইজ্যাক করেছিল, তাকে নাকি গ্রেপ্তার করেছিল। তিনি তখনও এক পলান দিলেন, কারণ তিনি নির্বাচন করবেন না, ওনাকে সেপাই জনতা বিপ্লব করে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে, সেই স্বপ্নেই তিনি বিভোর। ঠিক এইভাবে এর পরবর্তীতে আপনারা দেখেন, বিডিআরে যেদিন বিদ্রোহ হলো ঠিক তার 2 ঘন্টা আগে উনি ক্যান্টনমেন্টের বাড়ি থেকে পালিয়ে গেলেন। কোথায় গেলেন কেউ জানে না। উনি যখন পালিয়ে গেলেন তার 1.5 ঘন্টা 2 ঘন্টা পরেই বিডিআরে বিদ্রোহ শুরু হলো। আমার প্রশ্ন যে বিডিআরে ঘটার ঠিক 2 ঘন্টা আগে ওই সকাল 7টা, 7:30, 8টার দিকে উনি কিভাবে ওই বাড়িতে, ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তিনি ভেগে লুকায় গেলেন, আন্ডারগ্রাউন্ডে গেলেন? অর্থাৎ একটা ষড়যন্ত্র পাকিয়েই তিনি একটা পলান দেন, একটা ষড়যন্ত্র পাকিয়ে তিনি আন্ডারগ্রাউন্ডে চলে যান। আবার এখন ওনার ঘর ছেড়ে উনি অফিসে যেয়ে বসে আছেন। শুনলাম নতুন খাট, গদি পছন্দ হয় না দেখে আবার 2 বার সেই গদি বদলও করেছে। এটা এক পত্রিকা, ওনারই সমর্থিত এক পত্রিকার খবর, পত্রিকায় পড়েছি যে গদিও বদলে নিয়েছেন ওনার পছন্দ মতো হয় নাই বলে। তো উনি নিজে পলাবেন আর বলবেন অবরোধ করে রেখেছি, আমরা ওনাকে অবরুদ্ধ করে রেখেছি, আর উনি সারা দেশের মানুষকে অবরোধ করবেন।
ওনাকে কেউ অবরুদ্ধ করে নাই। উনি যদি বাড়িতে যেতে চান উনি যেতে পারেন, উনি যাবেন না। ভালোই আছে, মাগনা মাগনা খাবার দাবার পাচ্ছে, সব কিছুই যাচ্ছে, যাবেন কেন? বেশ আরাম আয়েসে উনি থাকছেন, আর বাংলাদেশের মানুষের উপর বোমা, পেট্রোল বোমা, খুন খারাপি এইগুলি করে যাচ্ছেন। ওনাদের কথা হচ্ছে লাশ ফেলবে, ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? উনি কি স্বপ্নে বিভোর? সেটাই আমার প্রশ্ন। কোন স্বপ্নে উনি বিভোর হয়ে আছেন আমি জানি না। মানুষ খুন করা, জামাত আজকে যুদ্ধাপরাধী, তাদের বিচার হচ্ছে, আর উনি সেই যুদ্ধাপরাধীদের বাঁচাবার জন্য জামাতের হাত ধরে বাংলাদেশের মানুষকে অবরোধ করে মানুষ খুন করবে, আর আমরা বসে বসে তা সহ্য করব। এটা কখনো হবে না, এটা কখনো হবে না, আমরা স্পষ্ট বলে দিচ্ছি। কাজে আমি ওনাকে বলবো এই সমস্ত ছেড়ে দিয়ে রাজনীতিতে যে ভুল করেছেন, নিজের ভুলের খেসারত নিজেকেই দিতে হবে। কাজে আপনি জনগণের উপর জুলুম অত্যাচার বন্ধ করেন, নইলে জনগণ খেপে গেলে এর পরিণতি খুবই খারাপ হবে। কারণ বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ নিরাপদে চলতে চায়। আজকে বাংলাদেশের মানুষের অর্থ সামাজিক উন্নতি হয়েছে। একজন দিন মজুর 1.5 টাকা কামাই করে, তা দিয়ে অন্তত পক্ষে 10 থেকে 12 কেজি চাল কিনতে পারে, তার হাতে নগদ টাকা থাকে। প্রত্যেকটা মানুষের আয় রোজগার বেড়েছে, প্রত্যেকটা মানুষ আজকে উন্নত জীবনের পথে এগিয়ে যাচ্ছে। আমরা দারিদ্র্যের হার সেই 57 ভাগ থেকে 24 ভাগে নামিয়ে এনেছি। আজকে বাংলাদেশ আগামীতে দারিদ্র্যমুক্ত হবে, বাংলাদেশ উন্নত হবে। বিদ্যুৎ উৎপাদন আমরা 13,000 মেগাওয়াট উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। আজকে বাংলাদেশের রাস্তাঘাট, পুল, ব্রিজ হচ্ছে, বাংলাদেশের অবকাঠামো উন্নতি হচ্ছে। প্রত্যেকটা গ্রামের প্রতিটি স্কুলে নতুন নতুন ভবন আমরা করে দিচ্ছি। এত প্রতিকূল অবস্থার মাঝেও বিনা পয়সায় সেই 1 জানুয়ারি আমরা বই দিচ্ছি। প্রত্যেকটা ছেলে মেয়ে আজকে লেখাপড়া করতে চায়, নিরাপদে চলতে চায়। আর ছেলে মেয়েদের স্কুলের পড়াশোনা তিনি বন্ধ করতে চান, ব্যবসা বাণিজ্য বন্ধ করতে চান, মানুষকে শান্তিতে চলতে দেবেন না। মানুষের উপরে অত্যাচার, জুলুম, এটা কখনো বরদাস্ত করা যাবে না। আমরা এই দেশের স্বাধীনতা এনেছি, বাঙালি জাতি উনি যাকে প্রভু মনে করেন তাদেরকে পরাজিত করে বিজয় অর্জন করেছে বিজয়ী জাতি। কাজে এই জাতির ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, ওই হানাদার বাহিনীর দালালরা ছিনিমিনি খেলবে, ওই আলবদর রাজাকাররা ছিনিমিনি খেলবে, ওই জঙ্গিবাদ সন্ত্রাস হবে, এটা আমরা কখনো বরদাস্ত করতে পারি না। মানুষের শান্তি নিরাপত্তার জন্য, মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য, মানুষের ভাগ্য পরিবর্তন করে উন্নত জীবন দানের জন্য আমরা যে কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছি সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। বাংলাদেশ 2021 সালের পূর্বেই মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। বাংলাদেশ 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে। ডিজিটাল বাংলাদেশ করব ঘোষণা দিয়েছিলাম, আজকে সেই গ্রাম পর্যায় পর্যন্ত কম্পিউটার ইন্টারনেট সার্ভিস আমরা দিয়েছি, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। 1 কোটির উপর আমরা মানুষকে চাকরি দিয়েছি, কর্মসংস্থান ব্যবস্থা করেছি। আজকে মানুষ ব্যবসা বাণিজ্য করে ঘরে বসে বিদেশে চাকরি করার সুযোগ পাচ্ছে। 25 লক্ষ মানুষ বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বাংলাদেশের মানুষ যখন একটু শান্তিতে আছে, বাংলাদেশের মানুষ যখন একটু স্বস্তিতে আছে, যখন দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতা আওতার মধ্যে, যখন ক্ষেত ভরা ফসল, তরি তরকারি, মাছ মাংস উৎপাদন বেড়েছে, মানুষ যখন খেয়ে পড়ে শান্তিতে আছে, আজকে ঘরের কাছে আমরা ঔষধ পৌঁছে দিচ্ছি, চিকিৎসা পৌঁছে দিচ্ছি, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় যেখানে আমরা পৌঁছে দিয়েছি। গ্রামে গ্রামে মানুষ আজকে চিকিৎসা পাচ্ছে, গ্রামে গ্রামে বিনা পয়সায় ওষুধ পাচ্ছে। আজকে আর রোগে ধুকে ধুকে মানুষ মরবে না। মানুষের গড় আয়ু যেখানে 70 বছরে উন্নীত হয়েছে। যখন মানুষ শান্তিতে, তখন অশান্তি বেগমের
মনের অশান্তি আগুন, আর সেই অশান্তির আগুন দিয়ে উনি আমার এই সোনার বাংলাকে ধ্বংস করবেন। বাংলাদেশের মানুষ এটা মানবে না। আমি তাই আহ্বান জানাবো বাংলাদেশের জনগণকে, প্রত্যেক পাড়ায় মহল্লায় কোথায় কোথায় সন্ত্রাসীরা আছে, কারা বোমা বানায় আর বোমা মারে, তাদেরকে খুঁজে বের করে পুলিশের হাতে সোপর্দ করে দেন, তাদের বিচার হবে। এবং যারা এই ধরনের কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে যথাযথ আইন তার যথাযথ ব্যবস্থা নেবে। মানুষের জীবনের শান্তি আমরা বিনষ্ট হতে দেব না। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, এই স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছাবো। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। ওই মানুষ খুন করে আর জঙ্গিবাদী কর্মকাণ্ড দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করবেন, এটা কেউ পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশকে আমরা 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন আমরা পালন করব, আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়ে সোনার বাংলা গড়ে তুলে, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলে ইনশাআল্লাহ আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। কাজে আমি আমার দেশের সকল স্তরের সর্বস্তরের জনগণ সবাইকে সেই আহ্বান জানাচ্ছি, এই জঙ্গিবাদ, সন্ত্রাস, বোমাবাজি এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। মানুষের জীবনের শান্তি নিরাপত্তার জন্য নিজেরা সুসংগঠিত হতে হবে এবং এই ধরনের কর্মকাণ্ড যারাই করবে তাদেরকে ধরে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং তার জন্য যা যা করা দরকার আমরা করব। যুদ্ধাপরাধীদের বিচার চলছে, চলবে, এটা কেউ বন্ধ করতে পারবে না। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বিশ্বসভায় বাংলাদেশ বাঙালি জাতি মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে। ওই পরাজিত শক্তি দোসর যারা বাংলার মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এই 10ই জানুয়ারি উপলক্ষে এই অনুষ্ঠান, আজকে হরতাল দিয়েছিল বিএনপি, হরতাল উপেক্ষা করে আজকে আপনারা এই সমাবেশে যোগদান করেছেন, আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। শুনছিলেন শেখ হাসিনাকে। এডিটর স্পিকে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর।